শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। 5 আগস্ট 2024 গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতার যখন নেয় তার পরপর রাজনৈতিক দলগুলোর নির্বাচন সংক্রান্ত দাবি ছিল, সঙ্গত কারণেই সেই দাবি এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে নানা কথা এসেছে, সংস্কার, বিচার, নানাবিধ বিষয়। এবং এই আলোচনা যখন চলছিল ঠিক তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে কারো কারো ভেতর নির্বাচন নিয়ে নানা রকম শঙ্কাও ছিল। কিন্তু 5 আগস্ট 2025 জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেখানে তিনি নির্বাচনের বিষয়ে স্পষ্ট করেন। এরপর থেকে সংখ্যা কাটতে থাকে, কিন্তু এরপরও দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের যে বক্তব্য তাতে আবার নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তার আলাপও হচ্ছে। এনসিপি রয়েছে সেই বক্তব্যে, রয়েছে বা জামায়াতে ইসলামী, অন্যান্য ইসলামী দলগুলো, তারা বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে উত্থাপন করছে। নির্বাচন যখনই প্রসঙ্গ আসছে, নির্বাচনের সময়ের ব্যাপার আসছে, নির্বাচন অনুষ্ঠানের সময়ের ব্যাপার আসছে, তখন ত্রয়োদশ সংসদ নির্বাচন যে সেই নির্বাচনকে সামনে রেখে পিআর পদ্ধতি, সংবিধান সংশোধন কিংবা সংবিধান পুনর্লেখন এবং জুলাই সনদ এগুলো নিয়েও আলাপ হচ্ছে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি কেন নির্বাচন নিয়ে অনিশ্চয়তার আলাপ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক প্রফেসর এম শাহিদুজ্জামান। এছাড়া আমাদের সাথে এই স্টুডিওতে আসবার কথা রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। দর্শক, আপনারাও আছেন আমাদের সাথে এই আলোচনায় এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN-Bangla অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসব। জাতীয় নির্বাচন নিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে, স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় তারেক রহমান। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা কথায় বিরক্ত অন্তর্বর্তী সরকার, জুলাই অভ্যুত্থানের পরও তাদের কোনো পরিবর্তন হয়নি, ক্ষোভ আইন উপদেষ্টার। বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন, নির্বাচন আয়োজনে 4 বিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস, আগামী মাসেই আসছে পর্যবেক্ষক দল। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত 3 শিক্ষকের মানবতা ও সাহসিকতা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, স্বজনদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। এবং শেষ হলো ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ, ফর্ম নিয়েছে মোট 658 জন। জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ল আরও 2 দিন। আমরা সংবাদ শিরোনাম শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। প্রফেসর এম শাহিদুজ্জামান, যে আলাপটি আমি করছিলাম অনুষ্ঠানের শুরুতে, যে নির্বাচন নিয়ে যে সংশয় সংখ্যা ছিল সেটি তো প্রধান উপদেষ্টার 5 আগস্টের বক্তব্যের পরে অনেকটাই কেটে গেছে। এবং আমি যদি বলি যে মালয়েশিয়ার সফরেও কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে যারা জনপ্রতিনিধিত্বশীল সরকার বা জনগণের ভোটের মাধ্যমে যে সরকার আসবে তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করা হবে। কিন্তু তারপরেও কেন এই অনিশ্চয়তার আলাপও আমাদের করতে হচ্ছে, সেটি যদি একটু শুরু করেন। ধন্যবাদ। এটা কিন্তু অনিশ্চয়তা হলেও এটা আশাবাদী অনিশ্চয়তা আমি বলবো। আমাদের এই দেশের 50 বছরেরও অধিক সময়ে এই ধরনের অভূতপূর্ব অনিশ্চিত বাস্তবতা কখনো আসেনি, যেটাকে আমরা ইংরেজি ভাষায় বলি আনচার্টার্ড ওয়াটার্স। এই যে এগিয়ে যাচ্ছে প্রতিটা দিন এমন এমন ঘটনা ঘটছে যেগুলো অ্যাকচুয়ালি আগে থেকে অ্যান্টিসিপেট করা খুব কঠিন ছিল। বর্তমানে আমার মনে হয় যতই বাধা আসুক না কেন, ততই শেষ পর্যন্ত যে ইলেকশন প্রক্রিয়ার বাস্তবতাটা ঘটার মতো একটা প্রেশার, চাপ এমন পর্যায়ে যাবে। যখন কিছুক্ষণ আগে আমরা যে পর্দায় দেখলাম ইউরোপিয়ান ইউনিয়নের থেকে ডেলিগেটস এসেছে, তারপর তারা পর্যবেক্ষক পাঠাবে, তার মানে এই বিষয়টা পশ্চিমা বিশ্বে বেশ সিরিয়াসলি নেওয়া হচ্ছে
এবং তাদের যে ধরনের ইন্টেলিজেন্স গ্যাদারিং হয় বা তাদের যে ধরনের অ্যাসেসমেন্টগুলো হয়, সেখানে নিশ্চয়তার ব্যাপারে তাদের খুব একটা সন্দেহ নাই। এখন তাইলে আমরা যদি ওই প্রশ্নে আসি যে একটা অনিশ্চয়তার বিষয় ঘটছে, সেগুলো কি কি? যেমন এখন আমরা বলতে পারি যে বেশ কিছু বিষয়ে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। অনেকে বলে যে বলা শুরু করেছে যে দুইটা বড় পলিটিক্যাল পার্টি যদি অংশগ্রহণ না হয় তাহলে ইলেকশনে টার্ন আউট অনেক কম হবে। এই ধরনের একটা ধারণা একটা খবরের কাগজ থেকে নেওয়া হয়েছে। আমি এই ব্যাপারে আমি মোটেও একমত না। আমার মনে হয় যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের ইতিহাসে একবার এমন ইলেকশনও হয়েছিল যে 80% পার্টিসিপেশন ছিল। এইবারও আমার মনে হয় 80% পার্টিসিপেশন থাকবে, এই কারণে যে প্রচুর সংখ্যক নতুন প্রজন্মের ভোটাররা এনলিস্টেড হচ্ছে এবং প্রচণ্ড আগ্রহ নিয়ে তারা ভোট দিবে। এরা একটা বড় সংখ্যা, কিন্তু তার চেয়ে বড় সংখ্যা হচ্ছে এদেশের অর্ধেক পপুলেশন, যারা নারী সমাজ, যারা এই গত 12-15 বছরে একেবারেই ভোট দিতে পারে নাই। এদের আমার মনে হয় ব্যাপক অংশগ্রহণ হবে এবং এরাই কিন্তু একটা ডিসাইসিভ রোল প্লে করবে। আচ্ছা, এই বিষয়টা কাজেই এটা আমি এভাবে দেখি। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে, অনেকে মনে করে যে জামাত সহ আরও কিছু দল তারা এখন দাবি করছে পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা। তারা বলছে যে এটা একটা নির্দিষ্ট ব্যবস্থা যার ফলে সত্যিকার অর্থেই জনগণের ভোটের ধারণাকে মূল্যায়ন করা সম্ভব হবে এবং এই পিআর ভোটই বিফলে যাবে না এবং একটা শক্তিশালী বিরোধী দল ইভলভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ। আমি মনে করি যে যদিও বিএনপি এখন এই ব্যাপার নিয়ে যে অজুহাত ও আপত্তিগুলো তুলছে, সেগুলো শেষ পর্যন্ত আমার মনে হয় না যে সেগুলো গ্রাহ্য হবে। এবং যদি এমন পরিস্থিতি হয়, জামাত বা অনেক ছাত্রদের যে দলটি, তারা যদি শেষ পর্যন্ত বলে বসে যে আমরা এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ছাড়া ইলেকশনে যাব না, তখন আমার ধারণা যে বিএনপি বাধ্য হয়ে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। তারা এটা একটা চ্যালেঞ্জ হিসাবে দেখছে যে যতখানি কনজারভেটিভ স্ট্যান্ড বা পরিবর্তনবিহীন আগেকার সাথে তুলনীয় প্রক্রিয়া ইলেকশনের দিকে যাওয়া যায়, ততই তারা মনে করে যে লাভবান হবে। এটা কিন্তু নিতান্তই বিএনপির আমার মনে হয় একটা অত্যন্ত ভ্রান্ত ধারণা। এটা অনেকটা পাস্ট ট্রেন্ডসের দিকে টেনে নেয়া। তারা কোনো কারণ নেই তাদের ভীত হওয়ার, বরং নতুন প্রজন্ম সহ অন্যরা এবং এই যে কনস্টিটিউশনাল এক্সপার্টসরা যদি মনে করে যে এর ফলে আরও বেশি লাইভলি একটা পার্লামেন্ট হবে, সেখানে বিএনপি বাধা দেবে। আমার মনে হয় কিন্তু সমস্ত বিএনপির নেতারা এই ব্যাপারে, আমাদের ডক্টর থাকলে এখানে খুব ভালো হতো। আমি মনে করি যে তিনি হচ্ছে পরের প্রজন্মের একজন নেতা, কিন্তু এখন যারা বিএনপির নেতৃত্বে রয়েছে এরা হচ্ছে অত্যন্ত কট্টরপন্থী। আমি বলতে পারি, বললে হয়তো কিছুটা অন্যায় মনে হতে পারে, যে অনেকাংশে আওয়ামীপন্থী চিন্তাধারার, যে আমরা মিনিমাম পরিবর্তন ছাড়া কিভাবে ইলেকশনে যেভাবে এখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ধারণাটা আমি মনে করি যে ইয়াঙ্গার জেনারেশনে বেশ ইমপ্রেস করবে। সুতরাং এই বিষয়টাও আমার মনে হয় যে অন্যান্য দলগুলোর পক্ষে আসবে শেষ পর্যন্ত। সেই আমি একটা মিডিয়াতে দেখলাম, এমনকি গ্রামেও কিন্তু এই যে মানুষের এই ধারণাটা এখন অনেকটা রাফলি একটা আইডিয়া হয়ে গেছে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলতে কে বোঝায় যে আমরা যত অংশ ভোট পাইছি, আমি যদি 50 ভাগের মধ্যে 30 ভাগ পাই, তাহলে আমাদেরও সদস্য সংখ্যা ওরকমই থাকবে। এই ধরনের একটা রাফলি অ্যাপ্রক্সিমেট আইডিয়া কিন্তু হয়ে গেছে গ্রামে যারা বা আমাদের মফস্বল অঞ্চলে যারা মোটামুটি শিক্ষিত, তারা এটা বুঝতে পারতেছে। আর তাছাড়া মানুষের ভিতরে ইলেকশন ও রাজনীতি সম্পর্কে এত সচেতনতা বৃদ্ধি পেয়েছে, এটা এমন না যে আগের বছরগুলোয় যেমন একেবারে সবাই মানে বদারও করতো না একেবারে। এইবার বাস্তবতাটা
সত্যিকার অর্থে একটা এডুকেটিভ অ্যাটিটিউড ডেভেলপ করে গেছে। এখন বাংলাদেশের মানুষ, মানে আপনি দেখবেন সকালে যখন খবরের কাগজ দেয়া হয়, রাস্তার আমি অনেক বাসার যে ওই যে প্রহরী বা সিকিউরিটি গার্ড খুব আগ্রহের সাথে কাগজ নিয়ে হেডলাইন পড়তে শুরু করে। খুবই আমার কাছে এটা খুবই ভালো লাগে যে মানুষের মধ্যে কতখানি সচেতনতা ডেভেলপ। কাজেই এই বিষয়টার মধ্যে ইয়ে হবে। আচ্ছা, তারপরে যেই বাস্তবতাটা হতে পারে সেটা হলো যে এই ছাত্রদের যে পিয়ারের ব্যাপারটা একটু যদি স্যার আলাপ করেন, সেটি হচ্ছে জামায়াত ইসলাম বলছে পিয়ারের কথা, অন্যান্য ইসলামী দলগুলো যারা রয়েছে তারাও পিয়ারের কথা বলছে। পিয়ার একটি শক্তিশালী বিরোধী দল তৈরি করতে পারে, এটি যেমন ঠিক, সেই অর্থে বা অন্যান্য দেশের গণতন্ত্র যতটা উন্নত, আমাদের দেশের গণতন্ত্র এখন পর্যন্ত সেই অর্থে সেই পর্যায়ে যেহেতু পৌঁছেনি, পিপলস আর নট অ্যাজ লিটারেট অ্যাজ দ্য মানে অ্যাডভান্স কান্ট্রি, সেই জায়গাতে আপনার কাছে মনে হয় কিনা যে এটি পিয়ার এই মুহূর্তে বাস্তবসম্মত বাংলাদেশে? না, আমার মনে হয় না। পিয়ারের ধারণাটা আগেও কিন্তু অনেকবার ফ্লোট করা হয়েছে, এটা কোনো নতুন কনসেপ্ট না। আর তাছাড়া অন্যান্য দেশে যে এটা নাই, অনেক দেশেই এখন পিয়ার এরিয়া, এটা বুঝতে মোটেও কঠিন কিছু না। আসল কথা হচ্ছে যে এটা হলো যে ওই যে উইনার টেক অল যে ধারণাটা, এটা খুবই ডিসক্রিমিনেট করে। যে আমি এটা অনেকটা এরকম, আমেরিকাতেও এটা কেউ অনেকে পছন্দ করে না যে একজন সেনেটর বা একজন কংগ্রেসম্যান 49% পাইলো আর অপর দিকে তার রাইভাল 51% পাইলো। এখন 49% যে পেলো সে তো অলমোস্ট কাছাকাছি, অথচ তার 49%-এর ভোটগুলা সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দিয়ে ওই 51% যে পাইছে তার সেকেই, অর্থাৎ উইনার টেক অল, যে বেশি পেয়েছে সে সব কিছু নিয়ে যাবে। কিন্তু আমাদের দেশে গভর্নমেন্টকে কি আনস্টেবল করে দেয় কিনা? আমি তো মনে করি, আমরা তো চেষ্টাই করে দেখিনি। আনস্টেবল করবে কেন? কেননা যেই ভদ্রলোক আসবে এই প্রেফারেন্সিয়াল, দেখেন 40, কেউ যদি এখন বিএনপির পাশাপাশি জামাতের কোনো ক্যান্ডিডেট কাছাকাছি দ্বন্দ্বে যে হেরে গেল, সেখানে যদি এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করে সেখানে সে তারও রিপ্রেজেন্টেশন যদি সম্ভব হয় এবং এটা যদি নৈতিক, আগে থেকেই নৈতিক চয়েস হিসাবে নেওয়া হয়, তাহলে তো সবাই একই প্লেয়িং ফিল্ডে ফেলছে। ঠিক উল্টাটাও তো হতে পারে, ধরেন বিএনপির ক্যান্ডিডেট খুব কন্টেস্ট করে এই কিছু পার্সেন্টের ভোটের জন্য হেরে গেল, এখন সেখানে সে একেবারে সর্বাত্মকভাবে লুজার হয়ে যাওয়াটা, সেখান থেকে সে নিশ্চয়ই চাইবে যে টোটাল ভোটের সাথে ট্যালি করে যদি আমরা পাই এত সংখ্যক ভোট, তাহলে আমি আমাদের সিট বাড়তে পারে। এখন ম্যাথমেটিক্যাল ইয়েটা আমি ঠিক টোটালি ডিটেলসে যেতে পারবো না, কারণ ওইরকম বাস্তব পরিস্থিতি হলে বলা যেত যে এইখানে এত ভোট পড়ছে, এটা এইভাবে বলি। তবে কথা হচ্ছে এই যে আপনি কাউকে ডিপ্রাইভ করছেন না। হ্যাঁ, নতুন, কিন্তু সব কিছুই তো নতুনত্ব থাকে। এইবার আমরা যেভাবে যাচ্ছি আমরা তো দেখতে পাই যে সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখেন আমেরিকান কনস্টিটিউশনে যেমন আছে যে আপনি কেন জাস্ট দুইটা বড় বৃহৎ দল ছিল, এখন আবার তার মধ্যে একটা দল তো বের হয়ে গেছে, আউট, তাহলে তার মানে একটা দলের মনোপলি আপনি কেন অ্যালাউ করবেন? হ্যাঁ, এখন যদি সে ওভারওয়েলমিং মেজরিটি পায়, 2/3 মেজরিটি পায়, তাহলে তো আমরা ওই ফ্যাসিজমের দিকে চলে যেতে পারি, ডিক্টেটরশিপ অফ দ্য মেজরিটি, হ্যাঁ, ফ্যাসিস্ট মেজরিটি। এখন বিএনপির এদের সাথে কথা বললে সব কিছুতেই তারা আপত্তি করে, তারা বলে যে না, এটা হওয়া যাবে না। এবং এটা ইন্টারেস্টিং যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে তাদের আপত্তি কিন্তু শেষ পর্যন্ত ধোপে টিকে কিনা। কারণ এখন আমাদের দেশে এমন একটা পরিস্থিতি হয়েছে, প্রথমত আমি মনে করি যে আওয়ামী লীগের অংশগ্রহণ হোক, এটা ভাস্ট মেজরিটি সেটা মোটেও চায় না। তারপরে মানুষ দেখতে চায় যে আওয়ামী লীগ না থাকলেও পার্লামেন্টের যে কম্পোজিশন হবে, পার্লামেন্ট যেভাবে দাঁড়াবে, সেখানে যেন একটা বড় ভালো এফেক্টিভ অপোজিশন থাকে বা বিরোধী দল থাকে। এবং সেটা হতে হলে যদি আপনি দেখেন যে এমনভাবে হচ্ছে যে আগে আমাদের এখানে মনে করা হতো যে আওয়ামী লীগ যদি না থাকে তাইলে একচেটিয়া বিএনপি একেবারে সব দাপটের সাথে, এটা যে একেবারে হবে না। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকলে কি হবে জানেন? পসিবিলিটি অফ এ কোলিশন কালচার মে গ্রো। হ্যাঁ, যেমন অনেক দেশেই কিন্তু, এমনকি ভারতে দেখেন এই যে বিজেপি ক্ষমতায় রয়েছে, সে কিন্তু ওই বিহারের ওই শক্তিশালী দলটা
জেসিডি ওই দলের সাথে কোলিশন করেই তারা কিন্তু ক্ষমতায় আছে। এখন ওই দলের বিহারের যে চিফ মিনিস্টার সে যদি সাপোর্ট উইথড্র করে নেয় তাহলে বিজেপির কোলিশন কলাপস করতে পারে। এছাড়া ইসরায়েলে তো আমরা দেখতে পাচ্ছি যে কোলিশন, আমাদের দেশে না সেই জন্য তো সেই প্রশ্নটা আসছে যে পিআর যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন গভর্নমেন্ট যেই থাকবে সে কতটা স্থিতিশীল থাকবে, সেটা আনস্টেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা, এটা আমরা শাব্দিক অর্থে বলতে পারি কিংবা শাব্দিক অর্থে আমরা স্পেকুলেট করতে পারি। আনস্টেবল না হওয়ার পেছনে যেই বাস্তবতা থাকবে সেটা হচ্ছে এডুকেটেড অ্যাপ্রোচ। আনস্টেবিলিটি যদি হইতো তাহলে ইটালিতে তো কত সরকার চেঞ্জ হয়, জাপানে প্রায় গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, কোলিশন শিফট করতেছে। ইসরায়েলে দেখেন সাপোর্ট উইথড্র করলেই নেতানিয়াহু চলে যাবে। এটা কি আনস্টেবল বলবেন এটাকে? স্ট্যাবিলিটির ডেফিনেশনটা কি সেটা? এখন সামরিক বাহিনীর তৈরি করা গণতন্ত্র বা একটা দেশে যখন আওয়ামী লীগের মতো যে স্ট্যাবিলিটির নামে যে তাদের তথাকথিত গণতন্ত্র, সেটাই কি কাম্য? নাকি এইখানে যেখানে আপনার মতামত বা চিন্তাধারা চেঞ্জ হচ্ছে, যেমন অন্যান্য ছোট দল দেখেন, আজকে যদি ধরেন অন্যান্য আরও দল আছে, কমিউনিস্ট পার্টি কখনো রিপ্রেজেন্টেড হয় না, তারপর অন্যান্য আরও কিছু কিছু দল আছে যেগুলো এখন ইভলভ করছে, তারা তো রিপ্রেজেন্টেড হয় না। এখন এই রিপ্রেজেন্টেশন হইলে পিআর সিস্টেমটা হলে কি হয় যে কোলিশন কালচারের, সেটা আপার হাউসে হোক আর এমনি তো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আপার হাউসের ধারণা একেবারে ইউটোপিয়া, কল্পনা প্রসূত। আমার মনে হয় না যে আমরা শেষ পর্যন্ত একটা আপার হাউস হতে পারবে, করতে পারবে। আপার হাউসের জন্য প্রস্তুতি লাগে, চিন্তাধারা লাগে। বর্তমানে যেখানে 16 বছরে গণতন্ত্র মোটেও ছিল না, সেখানে আজকে এই যে পার্লামেন্টটা গঠন হবে, যে কিভাবে ভোটের বিন্যাস ঘটবে, কিভাবে আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্যান্য দলগুলোর এমন একটা ফেয়ার রিপ্রেজেন্টেশন থাকবে যে বিএনপি মেজরিটিতে থাকলেও সে যেন একটা ভায়াবল অপোজিশন পায়। আমরা কোনো রকমে চাই না যে বিএনপি একেবারে 2/3 মেজরিটি। আমার মনে হয়, আমার মতো অনেকেই মনে করে। বিএনপির ব্যাপারে আমার প্রচুর আছে, আশাবাদী আমি যে তাদের হাতে অনেক কিছু হয়তো আমরা নতুন দেব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে মেজরিটি, সিম্পল মেজরিটি, 2/3 মেজরিটি অ্যাভয়েড করে শক্তিশালী অপোজিশন থাকলে there will be much more exposure of public opinion, এবং এইখানেই পিআর রেলেভেন্ট হয়ে যায়। আমি আসবো আবার। আমরা যতখানি মনে করি যে এটা কমপ্লিকেটেড, এটা কমপ্লিকেটেড না, কিন্তু আরেকটা হাউস বানানো ওইটা আমার মনে হয় হইলে ভালো। আমরা আলোচনায় আমি একটু বিরতি নিয়ে আসবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা এর মধ্যে পেয়ে গেছি ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। জনাব আসাদুজ্জামান রিপন, বিরতির আগে যে আলাপটি হচ্ছিল, আমাদের আজকের যে আলাপ, যে নির্বাচন নিয়ে কেন অনিশ্চয়তার আলাপ করতে হচ্ছে, কারণ আমরা বলছিলাম যে শুরুর দিকে, অর্থাৎ গেল 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে যখন কথাবার্তা বলেছে, তখন সংস্কার, বিচার, এইসব বিষয়গুলো সামনে এসেছে, এবং তার কারণে এক ধরনের সংশয় তৈরি হয়েছে ছিল দলগুলোর মধ্যে। কিন্তু এই 25-এর 5 আগস্ট জাতির উদ্দেশ্যে যখন অন্তর্বর্তী সরকারের প্রধান ভাষণ দিলেন এবং সেখানে যখন নির্বাচনের বিষয়টি স্পষ্ট করলেন, তখন সেই সংশয় অনেকটাই কেটে গেল। এবং মালয়েশিয়া সফরে যেও উনি বলেছেন যে জনগণের যারা প্রতিনিধি তাদের হাতে ক্ষমতা দেবে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল সাম্প্রতিক সময়ে, যেমন কোনো দলের নেতৃবৃন্দ বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেয়া হবে না বা নির্বাচন হবে না, কেউ বলছেন পিআর ছাড়া হবে না। এই যখন অবস্থা তৈরি হয়, হবে না, এইরকম কথাবার্তায় কি আবার এক ধরনের অনিশ্চয়তার তৈরি হয় কিনা, কিংবা এগুলো যদিও উপদেষ্টাদের পক্ষ থেকে কিন্তু যেমন ডক্টর রিজওয়ানা কিংবা ডক্টর আসিফ নজরুল, ওনারা কিন্তু খুব দৃঢ়ভাবেই বলছেন যে ফেব্রুয়ারিতেই হবে। সার্বিকভাবে বিষয়টা কীভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আপনার যদি, আমার ধারণা আপনারও মনে আছে, আমি কিন্তু বহুদিন ধরেই নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ার আগেই, অ্যাটলিস্ট আমার মনে পড়ে, আমি বোধ হয় 3 থেকে 4টি স্টেশনে, মানে টিভি স্টেশনে, আমি কিন্তু মানে প্রেডিক্ট করার কথা বলবো না, আশঙ্কা করার কথা বলছি। আমি কিন্তু বেশ জোরেশোরে মানে বলেছিলাম
যে নির্বাচন নিয়ে শঙ্কা থাকবে, এবং এটাও বলেছিলাম যে আগামী জাতীয় নির্বাচনের আগে এই জাতিকে হয়তো বলেছি কমপক্ষে 2-3টে সরকার দেখার দুর্ভাগ্য হতে পারে। আচ্ছা, একটি তো চলছে, যেমন ইন্ডিয়ান্স, আপনার চ্যানেল আবার যদি না বলে থাকে আপনার চ্যানেলেও বলে রাখি, ইন্ডিয়ান সিনেমা সিকুয়াল বলে, আমি গুলো আবার সিনেমা টিনেমা দেখি না, ওই পড়ে ঠরে একটু বুঝি আর কি। তো সিকুয়ালে লেখাতে কি বাহুবলী 1 কি 1 2 3 4 থাকে আর কি, তাই না? আমাদের দেশে একসময়, এখনকার ছেলে মেয়েরা তো জানে না, একসময় রূপবান নামে একটা খুব মানে লোককাহিনীর একটা সিনেমা ছিল। তো ওই সিনেমাটা খুব জমজমাট ব্যবসা করার পরে এরপরে ডিরেক্টর বা প্রযোজক তখন বানাইলো রঙিন, না রঙিন তো আরো পরে, তারপরে বানাইলো রহিম বাদশা রূপবান। প্রথমে রূপবান, তারপর রহিম বাদশা রূপবান, এরপরে বানাইলো আবার বনবাসে রূপবান। এরকম গোটা 3-4 রূপবান পাকিস্তান আমলি হয়েছে। আচ্ছা, তারপরে বাংলাদেশে আসার পরে যখন রূপবান চলে না তখন বলে রঙিন রূপবান। তো এখন কথা হচ্ছে কি যে আমার কাছে যেটা হচ্ছে ইউনূস সাহেবের গভর্নমেন্টের যে ফরমেশন, যে নেচার, যে সমস্ত ব্যক্তিবর্গ এটার মধ্যে যুক্ত হয়েছে তাদের অনেককে আমার কাছে মনে হয়নি এইরকম এই একটা গভর্নমেন্ট, সাস্টেনেবল গভর্নমেন্ট, যারা একটা জাতীয় নির্বাচনের আয়োজন করবেন যে সরকার অধীনে, এবং যখন এন্টায়ার পুলিশ প্রশাসন ফ্রাজাইল, ট্রমাটাইজড, এবং সার্টেনলি তাদের অপকর্মের কারণে অনেকের প্রশাসন যেখানে হাইলি পলিটিসাইজ ছিল, তাই না? এমনি ধরনের একটি পরিস্থিতিতে এটাকে একেবারে ধোয়া মোছা করে, মানে সোজা কথা, মানে একটা দুর্গন্ধ ছিল তো এদের গায়ে, এগুলোকে একটু ক্লিন আপ করে এগুলোকে নিয়ে নির্বাচনে যেতে হলে যে ধরনের দক্ষ প্রশাসন, দক্ষ সরকার দরকার, সেইভাবে আমার এই ইউনূস সাহেবের সরকারের মেম্বারদের অনেকের চেহারা দেখে আমার মনে হয় যে এটা খুব মানে একটা মানে কি বলে, একটা দক্ষতা মানে ডেলিভারি করতে পারবে। তো যাই হোক, তো আমার ধারণা ছিল এটা ইউনূস গভর্নমেন্ট 1 চলছে, এরপরে একটা কি বলে একটু এটা গভর্নমেন্ট নিয়ম তো তাই, যদি কখনো কেউ ভালো পারফর্ম না করে আরেকটু রিইনজেক্ট করার মধ্য দিয়ে একটা আরো বেটার গভর্নেন্সের চেষ্টা করে, তো ওটার নাম দিয়েছিলাম ইউনূস গভর্নমেন্ট 2, মানে একই গভর্নমেন্ট একটু আরেকটু মানে বেটার দিয়ে। তো ওটাতেও যদি কাজে না হয় তাহলে আরো কিছু, যদি ওটা যদি ফেল করে তাহলে আরো কিছু। আজকে সকালবেলা আমি একটা টিভি চ্যানেলে, সকালবেলা দুঃখিত, মানে দুপুর 3টে এসএ টিভি বলে একটা টিভি চ্যানেল আছে, ওরা সংবাদ প্রচারের মধ্যে ফাঁকে আপনি বোধহয় স্যার যে থাকেন, আচ্ছা, তো সেখানে ওরা ওই একজন অতিথিকেই ডাকেন, বিভিন্ন বিষয়গুলো, তো ওই দিনের বিষয়গুলি নিয়ে তারা আলোচনা করেন। তা আজকে হঠাৎ করে আমি আবার প্রায় 9 দিন দেশে ছিলাম না, আমি চীনা একটা প্রতিষ্ঠানে আমন্ত্রণ সেমিনারে গিয়েছিলাম, তো মানে গত পরশু এসেছি, ফলে দেশের অনেক ডেভেলপমেন্ট আমি জানি না, কারণ ওখানে হোয়াটসঅ্যাপ চলে না, ওখানে গুগল চলে না, বাট অন্য টাইপের দেশ। তো হোয়াট এভার, তা আমাকে সরাসরি উপস্থাপিকা জিজ্ঞেস করলেন দেশে নাকি, আমি যেহেতু অ্যাওয়ার না, আমি ছিলাম না, বলে দেশে নাকি একটা গুঞ্জন চলছে। তা বললাম কি গুঞ্জন চলছে? বলে গুঞ্জনটা হচ্ছে একটা সেনা সমর্থিত সরকার আসার নাকি একটা সম্ভাবনা আছে। তাই বললাম তাই নাকি? এরকম গুঞ্জন তো আমি শুনি নাই। তাই বললাম কেন, এটার কি কোনো ফিজিবিলিটি বা রিয়ালিটি আছে কিনা? তখন হঠাৎ করে আমার নিজেরই মনে পড়লো যে আমি তো একসময় নিজেই, আবারও বলছি প্রেডিক্ট না, আমি মানে অ্যাপ্রিহেন্ড করেছি পরিস্থিতি দেখে, বিকজ আমি নেইদার অ্যাস্ট্রোলজার নর পামিস্ট বা স্পিরিচুয়াল তো নই, স্পিরিচুয়াল লিডারও না, ভারতে যেমন কি বলে গুরু বলে নাকি, এরকম কিছু তো আমি একেবারেই নই। আমি রাজনৈতিক কর্মী, রাজনীতির দৃশ্যপট দেখে থেকে মাঝে মধ্যে যেটা মনে হয় অনেকটা আবহাওয়াবিদদের মতোই, আকাশ মেঘাচ্ছন্ন থাকিবে, 2 দিন বৃষ্টির সম্ভাবনা থাকিবে, এইরকম। তো যাই হোক, তো এই যে আশঙ্কার কথা, একটা টিভি চ্যানেল, খেয়াল করবেন, 1 বছরের মাথায় একটা টিভি চ্যানেল লাইভ প্রোগ্রামের মধ্যে যখন গুঞ্জনটি প্রকাশ করে বা গুঞ্জন সম্পর্কে জানতে চায়, কখন জানতে চায়, মানে আমার মধ্যে কথাটা আমি ওখানে ফিরে আসছি, তার মানে একটা শঙ্কা তো সৃষ্টি হয়েছে, যে শঙ্কাটি হচ্ছে যে টাইম, মানে আপনি যেটা বললেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ না মানে সময়টি ঘোষণা করেছেন, এক ধরনের অনিশ্চয়তা কেটে গিয়েছে, তার উপদেষ্টাদের মধ্যে যারা দায়িত্বশীল আছেন তারা অনেকেই নিশ্চিত করেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, তারা সবাই বলেছেন যে আমাদের প্রস্তুতি ঠিক আছে, অ্যাকর্ডিংলি আমাদের ইলেকশন কমিশনের প্রস্তুতি ব্যাপারও তারা আশ্বস্ত করেছেন।
এরপরেও কেন এই ধরনের শঙ্কা মানুষের মধ্যে আসবে যে নির্বাচনটা কি টাইমলি হচ্ছে, অথবা নির্বাচন নিয়ে কোনো মানে সমস্যা আছে কিনা? সমস্যা তো আপনি যেটা বললেন যে নানা ধরনের কথাবার্তা আছে, ইয়েস, আমি এটাকে বলি, এটাকে আমি অনৈক্য বলি না, আমি বলি বার্গেনিং, আমি বলি না, আমি বলি এটা মানে আপনার ডিফারেন্সেস অফ অপিনিয়ন। ওয়েল, এটাকে আপনি অনৈক্য কেন বলবেন? ভিন্ন মতো তো বলতে পারেন। রাজনীতির মাঠ সবই যদি আপনি সবাই একমত পোষণ করে তাহলে তো হয় না, তাই না? বিউটি অফ ডেমোক্রেসি। এটাকে আমি খুব কঠিনভাবে দেখতে চাই না। তবে একেবারেই যে শঙ্কা থাকছে না, থাকবে না, যেমন আমি আপনার অনুষ্ঠান ঢোকার আগে স্যারের কাছে শুনছিলাম যে মানে আপনার মানে পিআর সিস্টেমের ব্যাপারে, পিআর সিস্টেম নিয়ে যেমন আমি যে দলটি করি, আমার দলের এই ব্যাপারে মানে আজকেও মহাসচিব বলেছেন যে না, আমরা পিআর সিস্টেমটাকে আমরা সমর্থন করছি না। সমর্থন না করার পেছনে আমার একটা মানে ব্যক্তিগত যুক্তিও আছে। সেটা এই কারণেই শুধু না যে পিআর সিস্টেমটা ইজ হাইলি ফেভার্ড বাই দ্য কান্ট্রি লাইক ইসরায়েল। ইসরায়েলের মতো একটি দেশ গভীরভাবে মানে পিআর সিস্টেমটাকে ফলো করে, তাদের খুব পছন্দের বিষয় হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তাই না? এখন ইসরায়েল স্যুট গায়ে দেয় বলে কি আমি স্যুট গায়ে দেবো না, বা তারা শার্ট গায়ে দেয় বলে আমি শার্ট গায়ে দেওয়া ছেড়ে দেবো, বিষয়টা সেরকম না। কিন্তু ওদের খুব পছন্দের একটা ব্যবস্থা হচ্ছে পিআর সিস্টেম। আচ্ছা, হোয়াট এভার। এখন আমাদের দেশের ব্যবস্থাটা হচ্ছে, আপনি কি জনগণকে সবাইকে বাধ্য করতে পারেন? আমি জানি প্রফেসর শহীদুজ্জামান তিনি একজন বিদগ্ধ আপনার মানে ক্রিটিক, মানে সব বিষয়ই তিনি একজন নাগরিক হিসেবে তিনি নিঃসন্দেহে তার অপিনিয়ন রাখতে পারবেন, কিন্তু আমি কি তাকে ধরে নেব যে তিনি বিএনপি করেন? এখন যদি উনি মনে করেন না বিএনপির এই নীতিটা আমার পছন্দ হচ্ছে না, বা যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের এই নীতিগুলো আমার পছন্দ, ওনার তো নিজস্ব একটা নীতি থাকতেই পারে, এবং সেটা তো অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং সেটাকে রেসপেক্ট করা উচিত। এখন যদি প্রসেস হইতে যেমন যদি চিন্তা করেন আসুজ্জামান রিপন বা অথবা মিস্টার মজলিস, এরা পার্লামেন্টে যাচ্ছে, এরা আমার ভাবনাটাকে রিফ্লেক্ট করতে পারবে না, বাস্তবায়ন করতে পারবে না, আই শুড গো টু পার্লামেন্ট। কিন্তু ওনার কি পিআর সিস্টেম ওনার পার্লামেন্টে যাওয়ার কোনো সুযোগ আছে? সার্টেনলি নট। ওনাকে তো ওনার ওই সংখ্যানুপাতের প্রতিনিধিত্ব পেয়ে ওনাকে পার্লামেন্টে যে ওনার ভয়েস রেজ করতে হলে ওনাকে কারোর না কারোর ছাতির নিচেই যেতে হবে, অথচ উনি সেই দলটি পছন্দ করেন না, উনি ইন্ডিপেন্ডেন্ট হতে চান। তাহলে একটা প্রতিটি নাগরিককে কি একটা রাজনৈতিক দল করতেই হবে? আমার কি স্বাধীনতা থাকতে পারে না? আমি ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারি না? আমি তো থাকতে পারি। তা আমার তো ইন্ডিপেন্ডেন্ট থেকে আমি পার্লামেন্টে আমার প্রতিনিধিত্ব করার কোনো সুযোগ আছে নাই, মানে ইন এ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেমে। আচ্ছা, তাহলে এটা একটা নাগরিকের ব্যক্তি স্বাধীনতা, ইন্ডিভিজুয়াল ফ্রিডমটা, এটাকে ভীষণভাবে কার্ভ করে। এটা আপনি ডেমোক্রেসিতে আপনি এটা অ্যালাউ করতে পারেন না, করা উচিত না। নাম্বার টু হচ্ছে, আমাদের দেশের কথাই যদি ধরি, যেমন ধরুন আমি আমার নির্বাচনী এলাকা, মানে আমার নির্বাচনী এলাকাটা বলতে কথাটা শুনতে অনেক বড় মনে হয়, অর্থাৎ আমি যেই নির্বাচনী এলাকা থেকে নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই পার্লামেন্টে, সেখানে জনগণের কাছে আমার কিছু প্রতিশ্রুতি থাকে। আমি কিছু মানে বেশ কয়েক মাস ধরে আমি ক্যাম্পেইন করছিলাম, দাবি করছিলাম যে ওই আমার বাড়িটা পদ্মা সেতুর সংলগ্নে আমার বাড়িটা। তো আমি বলেছিলাম যে ওখানে পদ্মা নদীর উপরে একটা করতে হবে, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা রিভার কন্টেইনার পোর্ট করতে হবে। এই গভর্নমেন্টের প্ল্যান ছিল এটা একটা ট্যুরিস্ট স্পট করা। তেমন ট্যুরিস্ট স্পটটা ওখানটা এমনি বেলেলাপনা হচ্ছে ইন দ্য নেম অফ পদ্মা মানে পদ্মার পাড়ে যাওয়ার নামে। তা আমি বললাম যে নো, এখানে এই সাভার বা এত অঞ্চল বা ওই দক্ষিণবঙ্গতে যে সমস্ত মালামালগুলো এক্সপোর্টের গুডসগুলো যখন এক্সপোর্ট হয় তখন চিটাগং দিয়ে যায়, রাস্তায় কনজেশন হয়। কিন্তু যদি পদ্মা নদীর উপরে যদি এখানে যদি একটা কন্টেনার পোর্ট হয়, রিভার কন্টেনার পোর্ট হয়, তাহলে রাস্তার কনজেশনটা কমবে, এক্সপোর্ট কস্ট কমবে, এই অঞ্চলের মানে আপনার মানুষ মানে আপনার নির্বাচনী এলাকা নিয়ে বিভিন্ন দাবি দেওয়া, এই যে কথাগুলো আমি বলছি আমার দেশের, এবং সেটা কিন্তু আমি দাবিটা আদায় করেছি, কিন্তু মিনওয়াইল ইউ উইল বি হ্যাপি টু নো দাবিটা আদায় করেছে, সরকার সেটা মেনে নিয়েছেন, ঘোষণা দিয়েছেন এবং 764 কোটি টাকা বরাদ্দ করেছেন। তাহলে এইটা যদি আমি ফাইট না করতাম ইন্ডিভিজুয়ালি তাহলে এটা হতো না। নাম্বার টু, আমি বলেছি যে ওখান থেকে ও পারে একটা ক্যান্টনমেন্ট আছে শরীয়তপুরের দিকে, এই পারে আমাদের একটা ব্রিগেড আছে এখানে। তো আমি বলেছি যে আমার পদ্মা নদী ঘেঁষে মানে একেবারে সেই দোহার থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত যে এখানটা মেরিন ড্রাইভ হতে হবে লাইক কক্সবাজার, আমি ইট ওয়াজ মাই ডিমান্ড। আমি বলেছি যে আমাদের অঞ্চলে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা হসপিটাল হতে হবে যেখানে এয়ার অ্যাম্বুলেন্স নামতে পারে, উঠতে পারে। গত 53 বছরে বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়। আমাদের পাশের দেশের ভারতের
প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বিদেশে যায় চিকিৎসার জন্য। বক্তব্য স্পষ্ট, মানে আপনি বলতে চাচ্ছেন যে সেই সুনির্দিষ্ট দাবিগুলো একটা কনস্টিটিউয়েন্সির পক্ষ থেকে আপনি করতে পারছেন, কিন্তু সেই পদ্ধতিতে সেটা সম্ভব নয় বলে আমার জনগণ কিন্তু মনে করে যে ওনাকে যদি আমরা নির্বাচিত করি, ওনাকে যদি প্রার্থী হিসেবে বেছে নেই, তাহলে সেগুলো করতে পারবেন। এখন দেখা গেল পেয়ার সিস্টেমে আমি মুন্সিগঞ্জ 2-তে দেখা গেলো জামাতও কিছু তার সংখ্যানুপাতে কিছু আসন পেল। এখন জামাত যদি বলে দিলাম মুন্সিগঞ্জ 2টা আমিও চাই, মানে এইখানে আমি প্রতিনিধিত্ব করব, আমাকে তো অ্যাডজাস্ট করতে হবে। এখন আমারে যদি পাঠাই দেয় ভুরুঙ্গামারিতে, অথবা তাকে যদি পাঠাই দেয় ভুরুঙ্গামারিতে, ওখানকার পিপল তো তাকে চিনবে না যে আমি আই উইল রিপ্রেজেন্ট দ্য পিপল অফ ভুরুঙ্গামারি, অর হি উইল রিপ্রেজেন্ট দ্য পিপল অফ মানে পাথরঘাটা বরগুনা। এইটা চিনতে হবে কেন? তাদের কথা হচ্ছে যে চেনা লাগবে কেন? আপনারা তো আইন প্রণয়ন করবেন। না, চেনা লাগবে এই কারণে, একটা কারণে চেনা লাগবে, নাহলে মানুষ ভোট, আমাদের দেশের মতো সেভাবে শিক্ষিত না, ভোট কেন্দ্রে যাবে না। তো ভোট কেন্দ্রে শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার জন্যই মানুষ যায় না, অন্য মার্কার দেওয়ার জন্য মানুষ ভোট দেয়। মানুষ মনে করে যে এই লোকটার কাছে আমি যেতে পারি, যেটা হ্যাঁ আইন প্রণয়ন করার জন্য যাবে, আমার আইনটা উনি ভালো প্রণয়ন করতে পারবেন, হি আন্ডারস্ট্যান্ডস মাই ভিউজ, এটা হওয়া উচিত। এখন দেখা গেল যে মিস্টার মজলিস আসলে আমি যে আইনটা পছন্দ করি, যেটা হওয়া উচিত, মিস্টার মজলিস আসলে এটা হি ক্যানট ফেভার ইট টু, সেটা ফেভার নাও করতে পারে, তা আমি হোয়াই শুড আই? তো ফলে আমাদের দেশের মানুষ, ইয়েস জাপান একটা মিক্স, স্যার জানেন মানে নিঃসন্দেহে পড়ান, পড়িয়েছেন, জাপানে একটা মিক্স সিস্টেম আছে, ডাইরেক্ট ভোটও আছে, আবার একটা পেয়ার সিস্টেম আছে। আমার ডেমোক্রেসিটা তো এখন পর্যন্ত সেভাবে ফ্লাইশ হয়নি। গত 17 বছর তো মানুষ ভোট কিভাবে দিতে হয় সেটাই মানুষ জানে না, ভুলে গেছে। এটা তারুণ্যের একটা বড় অংশ ভোট দিতেই যায়নি, বহু বছর দিতে পারেনি, তাই না? তো এমনি অবস্থায় ইয়েস উই ক্যান কনসিডার অ্যাবাউট পিয়ার সিস্টেম, বাট এই মুহূর্তে না। আচ্ছা, আমার দেশের মানুষ যদি ডেমোক্রেসি যদি আরও যদি সচেতন অথবা মিক্সড কিছু করা যায় না, সার্টেন প্রশ্ন করে দেখেন, অ্যানোমলিস্ট কোথায় আছে কি জানেন? বাংলাদেশের ইউনিয়ন প্রবলেম, এগুলো আমি খুব মাঝে মধ্যে আমি খুবই ফ্রাস্ট্রেটেড, যারা যে কমিশন সংস্কার করছেন, দেখবেন যে আপনার ইউনিয়ন পরিষদে কিন্তু একজন, স্যার আপনি জানবেন, ইউনিয়ন পরিষদে কিন্তু একজন মানে মহিলা ভাইস চেয়ারম্যান আছে, কিন্তু মেম্বার আছে মহিলা। সিটি কর্পোরেশন আপনার মানে সংরক্ষিত আসনে মহিলা সরাসরি ভোটে নির্বাচিত হয়, কিন্তু এটা হচ্ছে কিন্তু একেবারে লোকাল গভর্নমেন্টে যিনি মানে মেম্বার মানে এমপি ধরে নিচ্ছি আমরা, ইউনিয়ন কাউন্সিলে, সেখানে কিন্তু একটা মহিলা কিন্তু পুরুষদের মনোনয়নে তাদের ইচ্ছায় কিন্তু আসছেন না। সিটি কর্পোরেশন বা পৌরসভায় পুরুষদের ইচ্ছা আসছেন না, বা মেজরিটি পার্টির ইচ্ছা আসছেন না, কিন্তু সরাসরি ভোটে আসছেন। ইভেন ভাইস চেয়ারম্যান ইলেক্টেড হচ্ছেন সরাসরি ভোটে। বাট অন দ্য আদার হ্যান্ড আপনি জাতীয় সংসদ নির্বাচনে এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, নিশ্চয়ই আমার মা বোনেরা তারা শুনে খুশি হবেন, সেটা হচ্ছে যে এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এখানে কে এমপি হবেন এইটা চয়েস করবে কারা? পুরুষেরা, ছেলেরা চয়েস করবে। কেন? আপনি যদি ইউনিয়ন পরিষদ যদি মেয়েরা বা অন্যরা যদি তাদের প্রতিনিধি বেছে নিতে পারেন, পৌরসভায় যদি বেছে নিতে না পারেন, জাতীয় সংসদের মতো এত বড় হরাইজনে সেখানে তাদের প্রতিনিধি এমপিদেরকে তারা পাঠাতে পারেন না। তো এই যে এই অ্যানোমলিজগুলো তো আছে, সেটা নিয়ে আমরা কথা বলছি না। আমরা কথা বলছি না কোন জায়গায় জানেন? আমরা কথা বলছি না যেমন জাতীয় সংসদে যদি ডক্টর শহীদুজ্জামান যদি মনে করেন ইউনাইটেড কিংডমের সিটিজেন হন বা অন্য কোনো দেশের সিটিজেন হন, উনি কিন্তু ইলেকশন করতে পারেন, ওনাকে আগে সিটিজেনশিপ ছাড়তে হবে, পাসপোর্ট ছাড়তে হবে। বাট আবার উনি যদি সিটি কর্পোরেশন ইলেকশন করতে চান, উনি যদি মনে করেন ওয়েল আমি ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশন করবো, আমি এখানকার মেয়র হব, ওনাকে কিন্তু এই আইনে নাই যে ওনাকে পাসপোর্টটা বলাই নাই যে ওনার পাসপোর্ট ছাড়তে হবে, বলা নেই। তো এই যে অ্যানোমলিজগুলো আপনি এইগুলোতে মানে নজর দিচ্ছি না, আমরা ফোকাস করছি না। আমার এমপি 5 বছর জন্য ইলেক্টেড হওয়ার পরে তিনি অপকর্ম করবেন, তার অডিও ভিডিও ভাইরাল হবে, তাকে আমি ক্ষমতা থেকে নামাতে পারবো না, তার প্রতি অনাস্থা দেওয়ার আমার কোনো ব্যবস্থা নাই, সেটা নিয়ে আমি ভাবছি না, ওটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। 5 বছর তিনি অনাচার করবেন, দুরাচারী করবেন, সংসদে যাবেন না, কিন্তু বলা হচ্ছে যে বিএনপি ব্রুট মেজরিটি পেয়ে যেতে পারে বা শক্তিশালী বিরোধী দল হবে না, পিআর হলে সেটি সম্ভব। আমি বলছি সংসদে তিনি যাবেন না, বেতন ভাতা খাবেন, ডিউটি ফ্রি গাড়ি নেবেন, ডিউটি ফ্রি সবই তো ডিউটি ফ্রি নিচ্ছেন, বাকি আছে ডিউটি ফ্রি কবরস্থান নেওয়া, ওইটা বাকি আছে, ওখানে যদি তার একটা প্লট পেতে পারেন, ওইটা শুধু খাওয়াটা বাকি আছে, ওই জায়গাটা অ্যাভেল করা বাকি আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, এটা নিয়ে কিন্তু কোনো ডিসকাশন নাই যে একটা আপনি পার্লামেন্টে যাবেন না, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার ল মেকার এই বিষয়টা উত্থাপন করুক। এটা আমি ব্রিটেনের সিস্টেম জানি, বাট আমেরিকান সিস্টেমে আমি জানি, আপনি অ্যাজ এ সিটিজেন আপনি যদি
পিটিশন করেন এবং যদি একটা সার্টেন নাম্বারস অফ পিপল যদি আপনার পিটিশনকে সাপোর্ট করে, তাহলে ওখানকার কংগ্রেসম্যান বাধ্য ওটাকে নিয়ে কংগ্রেসে আলোচনা করবে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে সে আলোচনা করবে। আপনি এটা কি আলোচনা করেছেন? আপনি সমস্ত কিছু রেখেছেন শুধুমাত্র 300 লোকের জন্য। আপনি জমিদারি ব্যবস্থাটা মানে বহাল রাখছেন শুধুমাত্র 300 জনের মধ্যে। আপনি এই প্রজাতন্ত্রকে গণপ্রজাতন্ত্র করছেন না, পিপলকে এম্পাওয়ার করছেন না। ইউ আর নট এম্পাওয়ারিং দ্য পিপল। রিপ্রেজেন্টেশন সেই জন্যই বলছেন। নো, পিপল রিপ্রেজেন্ট, ওই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে আদৌ পিপল এম্পাওয়ার্ড হয় না। আমি বলছি যে ইউনাইটেড স্টেটসে ওখানে কি পিয়ার সিস্টেম আছে যারা ডেমোক্রেসি প্র্যাকটিস করে? ব্রিটেনে যারা ডেমোক্রেসি প্র্যাকটিস করে সেখানে পিয়ার আছে? নাই। ইন্ডিয়াকে আমি, যদিও তারা বলে লার্জেস্ট ডেমোক্রেসি, আমি ইন্ডিয়াকে লার্জেস্ট ডেমোক্রেসি মনে করি না। তাদের বিহেভিয়ার, তারা যে মানে 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 অন্য ধর্মাবলম্বীদের প্রতি, অন্য ভাষাভাষীদের প্রতি যে পারসিকিউশন করে, এটা গণতন্ত্রে সেটা করে না, কোনো উন্নত গণতন্ত্রে সেটা তারা করে না। ফলে পিয়ার, বাংলাদেশের মানুষের পিয়ার ইজ নট দ্য হেডেক। হেডেক হচ্ছে যে আমার জনগণ এম্পাওয়ার্ড হলো কিনা, আমার জনগণের ক্ষমতায়ন কিভাবে এই আলোচনা আবার শুনবো। জনগণের ক্ষমতায়ন আমি দেখলাম না, নিয়ে এসে তারপরে এই আলোচনায় আমরা যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ প্রফেসর এম শহীদুজ্জামান। আলোচনা করছিলাম নির্বাচনের অনিশ্চয়তার বিষয়ে, কোন কোন বিষয়গুলো আসছে, রাজনৈতিক দলের বিভিন্ন বক্তব্য। এখানে একটি বক্তব্য জনাব ফরহাদ মোজাহারের একটি বক্তব্য গত 12 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে। উনি বলছেন, বাংলাদেশে এখন অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ বিরাজমান নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়নি। সরকারের অনেক অর্জন থাকলেও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের অধীনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। আমলা বেচাকেনা করে নির্বাচনী বৈতরণী পার করার পুরনো কৌশলও জনগণ মেনে নেবে না। গণ সার্বভৌমত্ব কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। তিনি ফেব্রুয়ারির নির্বাচনকে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ শর্তের মধ্যে আবদ্ধ করছেন। কিভাবে দেখছেন? আমার কাছে এই ধরনের চিন্তাধারা অনেকটা কল্পনাপ্রসূত মনে হয়। জনগণের ইয়ে বলতে কি বোঝায়? আপনি হাউ ডু ইউ পুট ইট ইন কংক্রিট শেপ? এখন আপনি যদি বলেন বিপ্লব শব্দটার কোন মার্জিনে কি স্পেসিফিক্স থাকতে হবে বিপ্লবে? এখন ছাত্ররা যদি বলে যে এখন পুরা সামাজিক পরিবর্তন হবে, সংস্কারকে আপনি এমন মাত্রায় নিয়ে যাবেন, তাহলে সংবিধান পরিবর্তনে একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। আমাদের অ্যাডভোকেট রাজ্জাকি সাহেব যে ধারণাটা আনলেন না, ইন্টারিম কনস্টিটিউশন, ওনার যে এটা কিন্তু খুবই এক্সাইটিং একটা ইন্টেলেকচুয়ালি রিচ আইডিয়া। উনি বলছেন যে যখনই ওথ নিলেন ইউনূস সাহেব, তখনই উনি ইন্টারিম কনস্টিটিউশনের ফাউন্ডার হয়ে গেলেন। এবং পুরানো কনস্টিটিউশনটা যেহেতু হাসিনা রিজাইন করে নাই, যেহেতু হাসিনা কনস্টিটিউশনকে ডিসরিগার্ড করে চলে গেছে, তখন শি হারসেলফ হ্যাজ বেরিড দ্য কনস্টিটিউশন। আর তাছাড়া কনস্টিটিউশনের ভিতরে অনেক কিছুই যেগুলো এখন আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাইড হচ্ছে, যেগুলো ওই কনস্টিটিউশনে অ্যালাউ করে না। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রেসিডেন্ট চুপ্পুর স্ট্যাটাসটাই ইল ডিফাইন্ড, এবং এখন যেটা ইমিডিয়েটলি প্রচুর দাবি উঠছে এবং সম্ভাবনা দেখা দিচ্ছে যে কোনো দিন যে কোনো সময় হয়তো প্রেসিডেন্ট চুপ্পুকে রিপ্লেস করা হবে। সব মিলে আমার কাছে মনে হয় যেন ইন্টারিম কনস্টিটিউশনের কনসেপ্টটা এই অ্যাডভোকেট রাজ্জাকি যে প্রমোট করছে ইজ কোয়াইট পাওয়ারফুল ইন্টেলেকচুয়ালি। এবং প্রত্যেকটা টক শোতে আমি দেখি উনি যখন এটা উপস্থাপন করেন, কেউ কিন্তু কনভিনসিংলি তার ধারণাগুলোকে ঠিক শুট ডাউন করতে পারে না। একজনকে আমি দেখছি শুধু, রবিউল, কিন্তু রবিউল পশ্চাৎগুলো আমার কাছে মোর ফিজিক্যাল মনে হয়েছে, কন্টেন্ট ওয়াইজ খুব বেশি ডিপ ছিল না। তবে আমার ধারণা কি, আমি কিন্তু আসলে ভাবতাম যে আই হ্যাভ বিন কারেক্টেড, যে অ্যানোম্যালিজও রয়েছে যেগুলো খুবই ডিফিকাল্ট হজম করা। পিআর সিস্টেমে যদি এমনটা হতে পারতো যে একটা দলের ভেতরে ডিফারেন্ট শেডস অফ ওপিনিয়ন সেটা পার্লামেন্টে ফুটে উঠবে, অর্থাৎ যে প্রাইম মিনিস্টার হবে তাকেই যে 5 বছর 10 বছর ধরে কন্টিনিউ করতে হবে, সেই কালচার থেকে বের হয়ে এমন হতে পারে যে এমন এক কোলিশন কালচার ডেভেলপ করুক বিএনপির ভিতরেও, বা অন্য যে কোনো দল যেটা আসে, সেটা ছাত্রদের দলই হোক বা জামাত হোক,
যেখানে লিবারেল কনজারভেটিভ শেডস অফ ওপিনিয়ন যাদের আছে তারা আইডেন্টিফাইড হোক সেইভাবে, যেটা আমাদের দেশে এটা একেবারেই চিন্তা করা যায় না। দলে যিনি দলের নেতা যা বলবেন যেইভাবে চলতে হবে, এই প্র্যাকটিস শেষ পর্যন্ত ফ্যাসিজমে নিয়ে গেছে আমাদেরকে। সেখান থেকে বের হয়ে আসতে হলে আপনাকে কোলিশন কালচার এমনভাবে, আমি ভাবতাম এতদিন যে পিআর সিস্টেমে বোধহয় সেটা সম্ভব, কিন্তু হয়তো বা আমার চিন্তাধারার মধ্যে গ্যাপস রয়েছে, যেগুলো হয়তো বিগার জাতীয় স্বার্থর বিষয় রয়েছে, যার জন্য হয়তো পিআর সিস্টেমটার কথা চিন্তা করাটা ইট মে নট বি সেফ। কিন্তু যেটা আমি চাই যে পার্লামেন্টারি সিস্টেম এরকমভাবে ইভলভ করুক যেন ওই লেবার পার্টিতে যেমন ফার রাইট রয়েছে, লেফট লিবারেলস রয়েছে, মডারেটস রয়েছে, তেমনি আমাদের পার্লামেন্টে এমন হওয়া উচিত যে ওয়ে অফ থিঙ্কিং যাতে প্রাইম মিনিস্টারের পজিশনটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ, ইটালিতে যেমন হয় যে যিনি প্রাইম মিনিস্টার ছিলেন তার সাপোর্ট চলে গিয়েছে, আরেকজন একই দলের আরেকজন এসে প্রাইম মিনিস্টারের পজিশন নিল। হ্যাঁ, এবং তাতে কি হবে দেখেন, আমি যেটা মনে করি আমাদের দেশে এখন সবচেয়ে ডিপ্রেসিং লাগে আমার কাছে যে বিএনপি এত পাওয়ারফুল শক্তিশালী একটা দল, সেখানে আমার মনে হয় ব্যক্তিকেন্দ্রিক কর্তৃত্ব চরম, এবং আমার কাছে এটা অসহ্য লাগে। আমি সরাসরি বলছি, ডক্টর মাইন্ড করবেন না, আমি আমার ভিউজ জাস্ট বলছি অ্যাট দ্য রিস্ক অফ বিং টার্গেটেড। হয়তো যেমন ধরেন ডক্টর ফখরুলের কথা, উনি মনে করেন যে ভারত আমাদের প্রতিবেশী, ভারতকে আমাদের বন্ধু দেশ হিসাবে কাছে টেনে নিতে হবে। আমি এটা শুনলে আমার গা জ্বালা করে। এটা কি, যেই ঘটনা ঘটে গেল যেখানে ভারতীয় সামরিক বাহিনী এই দেশে ঢুকে গুলি করে হত্যা করছে, যেটা ঢাকবার জন্য ভারত সরকার বারবার কমিউনাল কার্ড প্লে করে, যে বাংলাদেশে মাইনরিটিদের মেনে ফেলা হচ্ছে, এই করা, এখনও তারা এইসব বলে যায়। আসলে তারা জানে যে এইটা বলে তারা তাদের যে সামরিক বাহিনী দেশে ঢুকে হত্যা চালাইছে, এই যে সেনাবাহিনীর প্রধান যে তাদেরকে সেফ এক্সিট দিয়ে দিছে, এইগুলো ঢাকার পরে কিভাবে ফখরুল সাহেব বলতে পারে ভারত আমাদের। আচ্ছা, তারপর আবার উনি কি বলে ওই পাকিস্তানের সম্পর্কে, উনি বলে আমাদের মনে রাখতে হবে পাকিস্তান কিন্তু আমাদের কাছে ক্ষমা চায়নি, তাদেরকে অবশ্যই ক্ষমা। এইভাবে স্ট্রেস দেওয়া বলার কি প্রয়োজন? এই সাইকোলজি, আমি তো মনে করি যে আমাদের এখন হায়ার ন্যাশনাল ইন্টারেস্ট রয়েছে। উচ্চতর জাতীয় স্বার্থ কি? জাতীয় স্বার্থ হচ্ছে পাকিস্তানের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংযোগ, পাকিস্তানের কাছ থেকে অস্ত্র আদায় করা। ৭১-এ আমরা যে ক্ষতিপূরণ চাই ওইভাবে ওইটা না বলে বরং তাদেরকে আমরা বলি যে আপনাদের এই যে চাইনিজ জেটসগুলা আমাদেরকে 10টা 15টা আমাদেরকে দিয়ে দেন, দ্যাট উইল কম্পেনসেট আস। এবং তারা দিছে, অতীতে আমাদেরকে অনেক হেল্প করছে। যখন কোনো দেশ আগে আসে নাই 91-92-তে মায়ানমারের বিরুদ্ধে, তখন পাকিস্তান প্লেন ভর্তি আমাদেরকে অ্যামিউনেশন সাপ্লাই করছে, বুঝছেন, কিন্তু কখনো তারা ক্রেডিট নেয় নাই। পাকিস্তানের প্রয়োজনীয়তা এত বেশি। এখন ফখরুল সাহেব যদি বলে যে ক্ষমা চাইতেই হবে, আজকে আমার বন্ধু ওর অ্যাম্বাসাডার হুমায়ুনকে আমি দেখলাম একটা টক, অবশ্যই ইন্ডিয়ান মিডিয়াকে বলতেছে, অবশ্যই আমি জানি না এটা ওর মনের কথা কিনা, ইজ এ ডিপ্লোম্যাট। ইন্ডিয়ান মিডিয়ার এক মহিলা, বয়স্ক মহিলাকে বলছে পাকিস্তান মাস্ট আস্ক ফর ফরগিভনেস। অথচ যখন পাকিস্তান বলে যে আমরা 3বার অ্যাপোলোজাইজ করছি বা ওদের সরকার, তখন বলে কি কিছু কিছু না, ওইভাবে করলে হবে না, রাষ্ট্রীয় পর্যায়ে পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া, মানে এমন একটা ইয়ে করে যেটা ইন্ডিয়ান কিন্তু প্রেসক্রিপশন, ইন্ডিয়ান প্রেসক্রিপশন গিভেন টু আওয়ামী লীগ, আওয়ামী লীগের ক্ষমা চাইতে হবে, ক্ষমা না চাইলে। একটা স্বাধীনতার বিপক্ষে শক্তি কারা ছিল? স্বাধীনতার বিপক্ষ শক্তি অ্যাকর্ডিং টু মি ওয়াজ আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগের যে রোল 71-এ ছিল, তার থেকে আজকে 50 বছর পরে আপনি কি বলতে পারেন যে এই স্বাধীনতা সংগ্রামের সময় আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে ছিল? না, আওয়ামী লীগের যে ওই চেতনার ব্যবসা, এরপরে কীভাবে বলেন চেতনা, ওরা তো দে হ্যাভ রেইপড দ্য কনসেপ্ট অফ চেতনা। তারপর এই যে স্বাধীনতার পক্ষের শক্তি ছিল, আজকে 50 বছর পরে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের চেয়ে ইভেন, আই হেট টু সে দিস, বাট জামাত এখন আরও বেশি নিজেকে প্রমাণ করছে স্বাধীনতার পক্ষের শক্তি তারা এখন। অন্তত এখন আপনি যদি বলেন তাইলে কি তারা ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করবে? কখনো করবে না। আর আওয়ামী লীগে হাসিনা সরাসরি বলে দিছে যে ভারত
যা খুশি তাই করুক। তাদের ওই যে মোজাম্মেল বাবু বলেই দিচ্ছে আমরা ভারতের সাথে একত্রিত হতে চাই। প্রফেসর শহীদুজ্জামান, আলোচনাটা বোধহয় অন্যদিকে চলে যাচ্ছে। এই আলোচনা ডক্টর রিপন, যে বিষয়গুলো বলা হচ্ছিল, যদি আমরা সংসদের বিষয়ে বা নির্বাচনের বিষয়ে আসি, যেটি বলা হচ্ছিল যে পরিবর্তিত পরিস্থিতিতে এসে আমাদের সব কিছুতেই তো একটা পরিবর্তনের আভাস 5 আগস্টের পরবর্তীতে মানে গণ-অভ্যুত্থান পরবর্তী, সেই জায়গায় গণতন্ত্রের ক্ষেত্রে সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে একে অপরের আলোচনা, সমালোচনা, সহিষ্ণুতা, সেই সব জায়গাগুলোতেও আপনার কাছে কি মনে হয় যে একটা পরিবর্তন দরকার কিনা? ধন্যবাদ আপনাকে। একটা জিনিস মনে রাখতে হবে যে 5ই অগাস্টের আগের রাজনীতি এবং পরের রাজনীতি এটা কিন্তু এক জায়গায় নেই। 5ই আগস্টের যে একটা পরিবর্তন, এটাকে একটা সাধারণ পরিবর্তন বলা যাবে না। 16 বছর একটা লড়াই, এবং সেই লড়াইয়ের শেষ প্রান্তে 36 দিনে যে মানুষের ওপর নিপীড়ন, নির্যাতন, হত্যাকাণ্ডের বিষয়গুলো ঘটেছে ওভারঅল, এবং এরপরে চূড়ান্তভাবে যে বিজয়টা আমরা মানে অর্জন করলাম, এটা 16 বছর দীর্ঘ লড়াইয়ের একটা আউটকাম। তো এটার এই বিজয়ের মধ্য দিয়ে মানুষের মধ্যে তো একটা বড় পরিসরে কিন্তু একটা আকাঙ্ক্ষার জন্ম নিয়েছে, একটা প্রত্যাশার জন্ম নিয়েছে নিঃসন্দেহে, তাই না? আপনি ইচ্ছে করলেই কিন্তু আপনি ওই একটা জনতন নির্বাচন, ইচ্ছে করলেই আপনার ওই দলবাজ প্রশাসন, ইচ্ছে করলে ঠিক আগের মতো চলতে পারবেন না, চলার কথা না। তো একটা চেঞ্জ তো দরকার, এবং সেই চেঞ্জটা কোনো নামে মাত্র কোনো চেঞ্জ না। আপনার মানুষের মধ্যে তো প্রত্যাশা বেড়েছে, এটা তো সত্য কথা, একটা বড় মাপের প্রত্যাশা বেড়েছে। তো যেই লোকগুলোকে প্রশাসন চালালে আগে যেভাবে চলতো, যেমন মানে কোনো মানে আমি দেখলাম যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি হাফ শার্ট গায়ে দিয়ে চলছেন, তার পাশে স্যুট গায়ে দিয়ে চলছেন তার কি বলে তার সেক্রেটারি বা তার মানে ইয়েরা। এটা একটা বেমানান ব্যাপার। ওদেরকে বুঝতে হবে যে আমার মন্ত্রী বা উপদেষ্টা তিনি এই মানে আষাঢ় মাসে, শ্রাবণ মাসে, এই ব্যবসা গরমে তিনি একটা হাফ শার্ট গায়ে দিয়ে, মানে যেটা স্বাভাবিক সেটা দিয়ে চলছেন। আমি কি করে পাশেটা স্যুটকোট গায়ে দিয়ে আমি এই গরমের মধ্যে তার পাশে দাঁড়াই? এই বেমানান কালচারটা বদলাতে হবে, সোজা কথা। আমি যেটা খুব মানে গভীরভাবে যেটা খেয়াল করলাম, মানুষ সত্যি সত্যি একটা পরিবর্তন চায়। সেই পরিবর্তনটা কি? পরিবর্তনটা আপনার এই যদি মনে করেন আমাদের জাতীয় সংসদের নামটা একটা বিপ্লবী কথাবার্তা বলে যদি বলি না আমাদের জাতীয় সংসদের নাম বদলে আমরা এটা দেবো পিপলস অ্যাসেম্বলি, নাম দিলাম পিপলস অ্যাসেম্বলি, শুনতে খুব ভালো লাগে। আমার দেশের আর্মির নাম দিলাম পিপলস লিবারেশন আর্মি, মানে সরি আমি আবার কেউ যাতে মনে না করে যে আমি এটা মানে চীনা আর্মির সাথে মানে যুক্ত করে এরকম একটা নাম বললাম, তা না। মানে একটা পিপল মানে জনগণ তো সকল ক্ষমতার উৎস, সেই বিবেচনা সবকিছুর মধ্যে লাগালে চারিত্রিক বৈশিষ্ট্যের যদি পরিবর্তন না ঘটে, আপনি সেই চোর, বাটপার, বদমাস টাইপের লোক, লুটেরা শ্রেণীর লোক, ব্যবসায়ী, মানে ব্যবসায়ী সবাইকে আমি খারাপ বলছি না, তাদেরও রাইট আছে পার্লামেন্টে আসার, কিন্তু আপনি দেখবেন মোস্টলি বাংলাদেশের যে সমস্ত ব্যবসায়ীরা মানে ব্যবসায়ী টার্ন ইন্টু সোকল্ড পলিটিশিয়ান, মানে নট পলিটিশিয়ান, সোকল্ড পলিটিশিয়ান, মানে নেতা সাজার চেষ্টা করে নিজেকে লিডার, মানে কর্মীরা তাদেরকে লিডার বলুক এটা ভাবতে পছন্দ করেন। এই সমস্ত লোকেরা নিজেরা যারা এমপি হয়েছেন, তাদের মধ্য থেকে যারা মানে মন্ত্রী হয়েছেন, বিলিভ ইট অর নট, আমি এরকম বহু কেসে আমি দেখেছি তাদের সহায় সম্পদ বেড়েছে, তাদের ফ্যাক্টরি বেড়েছে। এমপি হওয়ার আগে তাদের ফ্যাক্টরি যদি 3টা থেকে থাকে, এমপি মন্ত্রী হওয়ার পরে এখন ফ্যাক্টরি হয়ে গেছে 30টা। মানে আপনি বলছেন পরবর্তীতে আর এই পুনরাবৃত্তি হবে না? এটা পিপল এটা এক্সপেক্ট করে না জনগণের। কিন্তু আমি যখন নির্বাচনী এলাকায় যাই তখন আমি বলি যে আপনার সম্পদ কি বেড়েছে, ভোটারদেরকে বলি। আমি তো এইভাবেই কথা বলি, এইভাবেই মানে ইন্টারাক্ট করি যে আপনার ছেলে মেয়েদের কি লাভ হয়েছে, আপনি কতটা বড় লোক হয়েছেন, আপনি তো তা হতে পারেন না, আপনার তো মানে আপনার অর্থনৈতিক বৈষম্য আপনি আরো নিচে নেমেছেন, তাই না? কিন্তু যাকে আপনি ভোট দিয়েছেন তিনি 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 তো আপনার কাছে আসেন না। উনারা তো যখন আসেন তাকে তো আপনি প্রধান অতিথি বানান, এরা এবং আমি কিন্তু আমার এলাকার রেওয়াজ ভেঙেছি স্যার। আমি কি করেছি, আমি আমার নির্বাচনী এলাকায় যখন আমি ক্যাম্পেইন করি সেখানে কোনো জায়গায় আই ডোন্ট পুট মাই নেম অ্যাজ চিফ গেস্ট, নো। আমি বলেছি আমি যদি এই এলাকার ছেলে হয়ে থাকি, আমি যদি আপনাদেরকে রিপ্রেজেন্ট করি, প্রতিনিধিত্ব করি, হোয়াই শুড আই বি দ্য মানে চিফ গেস্ট? আমি যদি অতিথি হয়ে যাই, বলে আপনার সারা জীবন তো প্রধান অতিথিদেরকে নির্বাচিত করছেন, তো প্রধান অতিথি নির্বাচিত হওয়ার পরে ঢাকায় চলে গেছে,
আপনি যানবাহন ভাড়া দিয়ে আপনি ঢাকায় যান, তার কাছে দেখা পান না, হোটেলে থাকেন, হ্যাঁ, তো অতিথিদেরকে নির্বাচিত করবেন না, আপনাদের কাছের লোককে নির্বাচিত করেন, যাকে আপনি রিচ করতে পারবেন, যে আপনার এলাকায় দেবেন। যেটা আমি ওই যে সংস্কারের কথা বললাম, এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে একবারও শুনলাম না যে বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান একটা অফিস আছে, কিন্তু ভবিষ্যতে এমপিদের তার নির্বাচনী এলাকায় তার একটা অফিসের ব্যবস্থা নাই, তার নির্বাচনী স্টাফ নাই। উচিত ছিল সেটা করা, বলা এমপির নামটা হচ্ছে এমপি হোস্টেল, আপনি একটা বাসভবন বানাই দিয়েছেন, বছরের পর বছর এমপিরা তার বউ বাচ্চা নিয়ে ওইখানে থাকে, তারপরে বউরা বলে যে বাচ্চাটা একটু বিকারণ আছে, ভর্তি করানো যায় না, ছেলেটার একটু আদমজি ক্যান্টনমেন্টে দেওয়া যায় না, অথবা রেসিডেন্সিয়াল দেওয়া যায় না, আলটিমেটলি গ্রামটা আলোকিত থাকছে না, ওটা অনালোকিত হচ্ছে। আমাদের তো সেই ব্যবস্থা দরকার। প্রফেসর শহীদুজ্জামানের নিশ্চয়ই খেয়াল আছে, আগের দিনে পাকিস্তান আমলে প্রতিটি জেলাতে একটা জেলা স্কুল থাকতো, সেই জেলা স্কুলগুলোতে ডিসি সাহেবের ছেলেরা পড়তে যেত, এসপি সাহেবের ছেলেরা পড়তে যেত, ডিস্ট্রিক্ট জাজের ছেলেরা পড়তে যেত। ফলে ওই প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ের লোকেদের ছেলে মেয়েরা স্কুলে পড়তে যাওয়ার কারণে স্কুলটা ভালো হতো, তাই না? সরকারি কলেজটা ভালো হতো। এখন আপনি সমস্ত কিছু ঢাকা কেন্দ্রিক করে ফেললেন, ডিসেন্ট্রালাইজ করলেন না। প্রেসিডেন্ট যেটা ইনিশিয়েট করেছিলেন, উনি বলছেন যে শিপিং কর্পোরেশন ঢাকায় থাকার কোনো দরকার নাই, ওটা চিটাগাংয়ে থাকবে, টি বোর্ড ঢাকায় থাকার দরকার নেই, এটা মৌলভীবাজারে চলে যাবে, আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের অফিস ঢাকায় থাকবে কারণ এটা বরিশালে চলে যাবে, ইত্যাদি। এবং ভেরি ইন্টারেস্টিং, এই ব্যুরোক্রেসি ঢাকায় থাকার জন্য কি করলো, একটা লিয়াজ অফিস করলো। ওই যে প্রফেসর কলিমুল্লাহ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি লিয়াজ অফিস করে বসলো ঢাকায়, গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তার লিয়াজ অফিস ধানমন্ডিতে। হোয়াই? এইগুলোর তো ব্যাপক পরিবর্তন দরকার, ব্যাপক সংস্কার দরকার, ভাবনার সংস্কার দরকার, তাই না? সেটা হলে না মানুষের আলোচনা এগিয়ে নিতে পারছি না। প্রফেসর এম শাহিদুজ্জামান যদি কিছু যুক্ত করেন নির্বাচনের অনিশ্চয়তা প্রসঙ্গে, কি আশাবাদ ব্যক্ত করবেন? আমি মনে করি যে নির্বাচনের অনিশ্চয়তা তো থাকবেই। একটা সেনসিটিভ ইস্যু হচ্ছে যেটা ওই যে ছাত্ররা দাবি করে যে সংস্কার, স্পেশালি বিচার। আমার মনে হয় বিএনপিকে এই আগামী দিনগুলোকে অত্যন্ত শক্তিশালী ভয়েসে হাসিনা এবং আওয়ামী লীগের যারা ইনভলভ তাদের বিচারের ব্যাপারে নিশ্চিতভাবে তাদের কমিটমেন্ট আরো শক্তিশালী করতে হবে। তা আরেকটা বিষয় যেটা আমার মনে হয় বিএনপি সেটা বলা উচিত, হ্যাঁ, আরেকটা বিষয় যেটা বিএনপির বলা উচিত সেটা হচ্ছে আমাদের যে ইন্টেলিজেন্স মেশিনারিগুলোকে ওভারঅল করা। এটা অত্যন্ত সেন্সিটিভ, কিন্তু এটাই যেই দলটি ক্ষমতায় আসবে, যাদের উপর মানুষের অনেক বেশি এক্সপেকটেশন, তাদেরকে বলতে হবে যে সামরিক বাহিনীর যে গোয়েন্দা প্রক্রিয়া সেটা সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর উপর আনসারেবল থাকবে, এবং এটা কোনোভাবেই গোপনীয়তা এমন পর্যায়ে নিয়ে যাবে না যে তারা পাবলিক লাইফ বা ইলেকটোরাল প্রসেসে ইন্টারফেয়ার করে। অতীতে কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এমন মাত্রায় চলে গিয়েছিল যে ওপেনলি বলা হতো যে আপনি কয়টা ভোট পাইবেন, কয়টা সিট চান আপনার দল, এইখানে মিটিং করে লাভ হবে না, ডিজিএফআই অফিসে যান, ওইখানে ঠিক হবে। এই কালচারটা কিন্তু এখনো এলিমিনেট, থানা না, মেইন ইয়ে হচ্ছে এই যে মিলিটারি ইন্টেলিজেন্স। এটা আনফর্চুনেটলি এটা খুব সেন্সিটিভ ইস্যু, কিন্তু এখানে শত শত এনএসআইতে আজকে পড়লাম, আমি জানি না এটা পূর্বাকাশ যে আমাদের মাহমুদ সাহেবের পত্রিকা, সেখানে হেডলাইন ছিল যে এনএসআইতে হাজার হাজার আওয়ামী লীগের ছাত্রলীগের লোক এখন মিড লেভেল পজিশনে ঢুকে গেছে। এখন চিন্তা করেন ডিজিএফআই এনএসআইতে যদি এইসব লোক, আর তাছাড়া কত শত শত অফিসার আমার সামনে দেখা হয়েছে, নিবেদিত প্রাণ আর্মি অফিসার্স যারা প্রফেশনালি সাউন্ড, তারা ফেরত যেতে চায় তাদের চাকরিতে, তাদের বয়স 40-45-এর মধ্যে। এই ধরনের অফিসার তারা আমাদের ইন্টেলিজেন্সকে এনরিচ করতে পারে। আজকে আমার খুব অবাক লাগে যে কোথায় আমাদের ইন্টেলিজেন্সের হওয়া উচিত ছিল বিদেশি ইন্টেলিজেন্স, বিদেশে আমাদের যে গোয়েন্দা তথ্য জোগাড় করা, সেটা না হয়ে রেজিমের ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমি যদি বলি যে ডিজি রেজিম সার্ভিস, ডিজিআরএম হয়ে গেছে, রেজিম ম্যানেজমেন্ট হয়ে গেছে ডিজিএফআই। এই জন্য আমার মনে হয়, আমি যেহেতু নিরাপত্তা উপরে পড়াশোনা করি, আমার মনে হয় বিএনপির এই জায়গাটা একটা বড় রকমের সাহসী পদক্ষেপ নিতে হবে যে আমরা আমাদের নিরাপত্তা, গোয়েন্দা নিরাপত্তা, এগুলোকে অ্যাবসলিউটলি প্রফেশনাল ক্যাপাসিটিতে নিয়ে যাব। আমরা কোনো রকমের কম্প্রোমাইজ নাই। আপনারা দুজন কি আলোচনা অংশের জন্য প্রিয় দর্শক, এই ছিল নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ।
শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।